স্বাগত নিউজরুম সংলাপের সঙ্গে আছে আমি ফখরুল ইসলাম। গত ২৪ ঘন্টায় ঘটে যাওয়া খবর ও তার বিশ্লেষণ নিয়ে অনুষ্ঠানে আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত আছেন। আমরা একটু শুরুতেই তাদেরকে পরিচয় করাতে চাই। আছেন মাহমুদ মেনন, সিনিয়র সাংবাদিক। আছেন অধ্যাপক ডক্টর আবুল হাসনাত মিল্টন, চেয়ারম্যান ফাউন্ডেশন ফর ডক্টর সেফটি অ্যান্ড রাইটস, অস্ট্রেলিয়া থেকে যুক্ত আছেন। এবং আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত হবেন ডক্টর মিঠুন মুস্তাফিজ, চেয়ারম্যান ফোকলোর স্টাডিজ বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। আমরা আলোচনায় যাব, তবে তার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকা আমার হাতে রয়েছে, সেগুলো শিরোনামগুলো শুরুতেই জানিয়ে আসতে চাই। বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে প্রতিবাদে উত্তাল শাহবাগ, ঢাকার বাইরেও ছিল বিক্ষোভ মিছিল সমাবেশ, সবার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের। রংপুরে হামলা আগুনের 2 মামলায় আসামি 500, হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত। অসাম্প্রদায়িক চেতনায় গড়তে চাই বাংলাদেশ, শেখ রাসেলের জন্মদিনে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। মোটামুটি এই ছিল শিরোনাম। আরও কয়েকটি শিরোনাম রয়েছে অপর পেজে। ইউপি নির্বাচনে আরও খুনোখুনির শঙ্কা, পূজা মণ্ডপে হামলা, 2 কমিটি করল বিএনপি। করোনার ক্যাপসুল মিলবে ডিসেম্বরে, ছিল বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। এরপর কালের কণ্ঠ শিরোনাম করেছে পুঁজিবাজারের মুনাফা তোলার চাপ, দেশ সামাজিক সংক্রমণ মুক্ত, 3 দিন ধরে শনাক্ত 2% নিচে। কুমিল্লার ঘটনার জের, প্রতিবাদ বিক্ষোভ সারা দেশে, চেনা মুখগুলো আগুন ধরিয়ে দিল। রংপুরের 2 মামলায় গ্রেফতার 45। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চাই, শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। ইভ্যালির পরিচালনায় 5 সদস্যের বোর্ড, ই কমার্স নিয়ে 1 মাসের মধ্যে সুপারিশ দেবে কমিটি। ছিল কালের কণ্ঠের শিরোনাম। ডেইলি সান শিরোনাম করেছে রিমেইন অ্যালার্ট টু 75 লাইক কেয়ারনেস, PM urges all. Children visualize dreams about Sheikh Russell. Vested quarters behind the scene, attack on Hindus. মোটামুটি এই ছিল ডেইলি সানের শিরোনাম। আমরা আলোচনা শুরু করতে চাই। শুরুতে আসলে বাংলাদেশ প্রতিদিন যে প্রধান শিরোনামটি করেছে প্রতিবাদে উত্তাল শাহবাগ, ঢাকার বাইরেও ছিল বিক্ষোভ মিছিল সমাবেশ, সবার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জাতিসংঘ এর মধ্যে আহ্বান জানিয়েছেন। রংপুরে হামলা আগুনের 2 মামলায় আসামি 500, অসাম্প্রদায়িক চেতনায় গড়তে চাই বাংলাদেশ, আজকে প্রধানমন্ত্রীও বলেছেন। যারা মাহমুদ মেনন, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। আমরা দুর্গাপূজার পরপরই যে সাম্প্রদায়িক উস্কানি, হামলা, গুজব, এই ধরনের ঘটনাগুলো দেখলাম। এরপর আবার রংপুরে কিন্তু আবার সে একই ঘটনা ঘটলো, আগুন দেয়া হলো, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। বারবারই আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, আমরা প্রায় সময় কিন্তু দেখছি। এটি কিভাবে ব্যাখ্যা করবেন, কেন আসলে এই ধরনের ঘটনা ঘটছে, সুষ্ঠু বিচার কতটা আসলে আমরা পাচ্ছি? সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী, কি বলবেন? ধন্যবাদ আপনাকে এবং বিশেষ করে যারা আজকে অনুষ্ঠান যারা শুনছেন সবার উদ্দেশ্যে একটু প্রথমে বলি যে সেটা হচ্ছে যে বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি বা শক্তিগুলোর কখনো কখনো আমরা এরকমের মাথাচাড়া দিয়ে উঠতে দেখি, অতীতেও দেখেছি। কিন্তু এই গত কয়েকদিনে যে অবস্থাটা হয়েছে, একটু আমাদের কিন্তু অনেকেরই মানে এটিতে লজ্জিত হওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে আর কি। এটা গোটা দেশের এবং জাতির জন্য, রাষ্ট্রের জন্য একটা লজ্জার ব্যাপার হয়ে উঠেছে। কখনোই বাংলাদেশকে আমরা এরকম বাংলাদেশ হিসেবে দেখতে চাইনি। আমরা আমার কাছে যেটা মনে হয় যে অতীতে যখন এরকমের ঘটনা হয়েছে তখন আমরা খুব স্পষ্ট করেই জানতাম কোন যারা রাষ্ট্র ক্ষমতায় থাকতো তাদের সময়ে এটা সুযোগ নেওয়ার চেষ্টা করতো, কারণ তাদের রাজনীতি হয়তো এরকমের সাম্প্রদায়িক শক্তির সাথে সম্পৃক্ত ছিল। কিন্তু এখন যখন আমরা মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতিতে বিশ্বাসী এবং রাষ্ট্রকে সেই ধর্মনিরপেক্ষতা এবং একটি সুন্দর সবার রাষ্ট্র এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন ধর্ম যার যার উৎসব সবার এরকমের বক্তব্য রাখেন এবং সেগুলোর উপর ভিত্তি করে চলেন, তখন রাষ্ট্রে এরকম একটা অবস্থা আমরা দেখতে পাই। সেটি আসলে ভয়াবহ একটা পরিণতি এবং সংবাদ মাধ্যমে খুব স্বাভাবিকভাবে আজকে গুরুত্ব পাচ্ছে খবরগুলো, যদিও গত 2-3 দিন আমরা অতটা হয়তো গুরুত্ব দিয়ে খবরটা প্রকাশ করতে পারিনি, সেটাও একটা লজ্জার ব্যাপার ছিল। তারপরেও আমার মনে হয় যে এখন আমরা এই যে প্রতিবাদ হচ্ছে, চারিদিকে মানুষ যে সোচ্চার হচ্ছে, প্রত্যেকে যে কথা বলতে পারছে এবং বলা শুরু হয়েছে, সবার মধ্য থেকে একটা অসাম্প্রদায়িক চেতনার কথা আমরা শুনতে শুরু করেছি।
এটির হয়তো একটা রেজাল্ট আমরা আবার পাবো, সেই সেই ভরসা রাখছি। এবং সবচেয়ে বড় কথা যে আপনার এরকম একটি বাংলাদেশ আমরা কখনো চাই। জি, আসবো আপনার কাছে অধ্যাপক ডক্টর আবুল হাসনাত মিল্টন, আপনার কাছে আসতে চাই। আপনি অস্ট্রেলিয়াতে আছেন, সেই প্রেক্ষাপটে যদি কিছু বলেন। বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন বিশিষ্টজনরা, একই সঙ্গে জাতিসংঘ কিন্তু সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। এটি আসলে আমাদের জন্য খুব লজ্জাজনক। কি বলবেন জনাব অধ্যাপক ডক্টর আবুল হাসনাত মিল্টন, আপনি যদি একটু ব্যাখ্যা করেন। জনাব আবুল হাসনাত মিল্টন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর মিঠুন মুস্তাফিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আমার প্রশ্নটা ছিল আসলে যে এই যে বাংলাদেশে পরপরের দুর্গাপূজার সময় থেকে আসলে পরপর যে সাম্প্রদায়িক যে ঘটনাগুলো, সহিংসতা, উস্কানি এবং হামলার ঘটনা, আবার রংপুরে তারপর আবার আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা, এগুলো আসলে আমরা প্রায়শই ঘটতে দেখি। এই ঘটনায় বাংলাদেশের বিশিষ্টজন যারা রয়েছেন তারা উদ্বেগ জানিয়েছেন, জাতিসংঘ সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। আপনি যদি একটু ব্যাখ্যা করেন আসলে এই সমাধানটা আসলে কোথায়? ধন্যবাদ। বাংলাদেশে বিভিন্ন, বিশেষ করে সনাতন ধর্ম অবলম্বীদের অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা উত্তেজনা, একটা সাম্প্রদায়িক অস্থিতিশীলতা বা সহিংসতার একটা ট্রেন্ড আমরা গত কয়েক বছর দেখতে পাচ্ছি। এবং এটার কারণটা বিশ্লেষণ করতে হবে যে কেন এটা হচ্ছে। আপনি যদি সমাধানের কথা ভাবেন, তাহলে যদি কারণটা নির্ধারণ না করতে পারেন, তাহলে সমাধানটা দুরূহ হয়ে যায়। এবং আজকে এটি আমরা নিশ্চিত হয়েছি যে এর পেছনে একটা নোংরা রাজনীতি কাজ করছে। এবং এই নোংরা রাজনীতি বাংলাদেশের মাটিতে নতুন না। আমরা স্বাধীনতার যুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের আগে 50-এর দশকে, 60-এর দশকে, 70-এর দশকের মুক্তিযুদ্ধের আগে আমরা যে ভাষায় পশ্চিমা পাকিস্তানি শাসক গোষ্ঠীকে কথা বলতে শুনতাম, ধর্ম নিয়ে, সাম্প্রদায়িকতা নিয়ে, ঠিক একই ভাষায় স্বাধীনতার 50 বছর পরেও বাংলাদেশের কোন কোন রাজনৈতিক দলের মুখে আমরা একই শব্দ, একই ভাষা শুনি। সেই ইসলাম গেল, হিন্দু বিরোধী কথাবার্তা, এই যে একটা রাজনীতি বাংলাদেশে আছে, এই রাজনীতির বিরুদ্ধে একটা পাল্টা অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে রাজনীতিকে গড়ে তুলতে হবে। আজকে বাংলাদেশে আমরা যে বাংলাদেশটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নিয়েছি, সেখানে ধর্মনিরপেক্ষতা বা অসাম্প্রদায়িকতা একটি অন্যতম শর্ত ছিল। কিন্তু বাংলাদেশে বর্তমান বাস্তবতায় আমাদের রাজনৈতিক দল সমূহ এই অসাম্প্রদায়িক চেতনাটাকে কতখানি প্রতিষ্ঠা করতে পারছে, সেটি আজকে আমাদের দেখতে হবে। আমি যখন আপনাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে একটি প্রেস রিলিজ দেখছিলাম বাংলাদেশ আওয়ামী লীগের, যে আওয়ামী লীগ আজকে, মানে যেদিনটি শুরু হবে, সারা বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির সমাবেশের ঘোষণা দিয়েছে, উপজেলা পর্যায় পর্যন্ত। এই জায়গাটা কিন্তু আমরা গত 2-3 দিন ধরে অপেক্ষা করছিলাম। কিন্তু যারা আমরা অসাম্প্রদায়িক চেতনার কথা বলি, তাদের সক্রিয় হতে হবে। এই রাজনীতিটা কিন্তু মিসিং। আজকে বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার প্রশ্নে আমাদের অবস্থানটা কি, এই জায়গাটা অস্পষ্ট। এই অস্পষ্টতার সুযোগ নিচ্ছে বাংলাদেশে অপরাজনীতির একটা শক্তি। আপনারা গত এক সপ্তাহ ধরে যদি বাংলাদেশের রাজনীতি বিশ্লেষণ করেন, একটি শক্তি কিন্তু বারবার বলছিল তারা কিছু একটা ঘটাতে চায় দেশে। এই যে দেশে কিছু একটা ঘটাতে চায়, এবং এই দুর্গাপুজোকে কেন্দ্র করে সারা দেশে যে ঘটনাগুলো ঘটলো, তার মধ্যে একটা লিঙ্ক কিন্তু আমরা অনেকেই খুঁজে পাচ্ছি। সুতরাং আজকে যারা অসাম্প্রদায়িকতার পক্ষে রয়েছে, তাদের এই ঘটনাগুলোর বিপক্ষে জনগণকে সাথে নিয়ে এগিয়ে আসতে হবে। সুতরাং সমাধানের প্রথম অবস্থান হলো সারা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে একটা রাজনৈতিক প্রক্রিয়া, একটা রাজনৈতিক মুভ থাকতে হবে। এটা হলো জনগণের দিক দিয়ে। আমার কাছে কিছু প্রশ্ন আছে
জি যে এরকম ঘটনা ঘটার একটা ঝুঁকি থাকার পরেও আমাদের বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে কি আগাম কোনো তথ্য ছিল কিনা, আমাদের স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী তারা কি এই বিষয়গুলো সম্পর্কে আগে কোনোভাবে সচেতন ছিল কিনা, স্থানীয় যে রাজনৈতিক শক্তি রয়েছে বিশেষ করে আওয়ামী লীগ সহ প্রগতিশীল রাজনীতির ধারক বাহক তারা কি জনগণকে সাথে নিয়ে আগাম কোনো ব্যবস্থা নিয়েছিল কিনা, এই প্রশ্নগুলোর উত্তরের মধ্য দিয়েই আমাদের সমাধান খুঁজতে হবে। কারণ আজকে সারা পৃথিবীতে বাংলাদেশের এই ঘটনাগুলো আলোচিত হচ্ছে এবং আমাদের কাছে অনেকে প্রশ্ন করছে যে কেন এই বাংলাদেশে ঘটনা ঘটছে, আপনারা বিদেশে থেকে কি করছেন। আমরা অবশ্যই নিন্দা জানাই, আমরা প্রতিবাদ করি, কিন্তু আমি একটা জায়গায় আস্থা রাখতে চাই যে বাংলাদেশে আস্থার যে বাতিঘর রয়েছে, জননেত্রী শেখ হাসিনা যখন বলেন যে তিনি এই বিষয়টি দেখছেন এবং ইতিমধ্যেই 40 জনের বেশি গ্রেপ্তার হয়েছে, তখন কিন্তু আমরা একটা দেশের সরকারের প্রধান যখন বলেন যে তিনি ব্যাপারটা গুরুত্ব নিয়ে দেখছেন, তখন আমাদের সেই জায়গাটায় আস্থা রাখতে হবে। যেহেতু তিনি কথা দিয়েছেন, আমরা আশা করি বাংলাদেশ সরকার প্রধান তিনি রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবে বিষয়টি দেখবেন এবং সেই জায়গাটার দিকে আমরা তাকিয়ে আছি। পাশাপাশি আওয়ামী লীগ এবং অন্যান্য রাজনৈতিক প্রগতিশীল শক্তির কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা রাজনৈতিকভাবে সক্রিয় হন, কারণ এই ষড়যন্ত্রগুলো, এই সাম্প্রদায়িক সহিংসতা যারা করে তাদের ঠেকাতে গেলে শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, গোয়েন্দা বাহিনীর উপরে নির্ভর করলে হবে না, সবচেয়ে জরুরি হলো জনগণের সম্পৃক্ততা। বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার একটা দেশ, আমরা এখানে যারা আছি আমাদের সবার শৈশব কৈশোরে এই সহ অবস্থানটা আমরা দেখেছি এবং সেটা রাজনৈতিকভাবেই প্রক্রিয়ার মাধ্যমে ফিরিয়ে আনতে হবে। সহযোগিতা আমাদের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী বা অন্যান্যরা কাজ করবে। আসবো আপনার কাছে। আমরা একটু ডক্টর মিঠুন মোস্তাফিজ আপনার কাছে একটু আসতে চাই, আসলে এই ধরনের ঘটনা বা সাম্প্রদায়িক হামলার পেছনে ধর্মীয় বিদ্বেষ কতটা দেখছেন, কিংবা রাজনৈতিক আমরা বলে থাকি যে ধর্মকে কেন্দ্র করে রাজনীতি, সেটি আসলে কতটা দেখছেন, কতটা রাজনীতি বা কতটা ধর্মীয় বিদ্বেষ আপনার কাছে কি মনে হচ্ছে আসলে? আমাকে যদি আরো একবার প্রশ্নটি করেন, আমি খুব পুয়ার অডিও পাচ্ছি। জি, প্রশ্নটি ছিল যে এই যে সাম্প্রদায়িক যে সহিংসতা বা হামলার ঘটনাগুলো ঘটলো গত কয়েকদিনে, এর পেছনে আসলে ধর্মীয় বিদ্বেষ কতটা দেখছেন, কিংবা ধর্মের আড়ালে যে রাজনীতি বা ধর্মকে কেন্দ্র করে রাজনীতি, সেটি কতটা দেখছেন? আপনার কাছে কি মনে হচ্ছে, সমাধানের উপায় আপনার কাছে কি মনে হয়, বা আমরা ভবিষ্যতে এই ধরনের সহিংসতা আর দেখতে চাই না, সে জায়গায় কি বলবেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে একটু ক্ষমা চেয়ে দিই, আমি বোধহয় একটু বিলম্বে সংযুক্ত হতে পেরেছি। দুইজন সিনিয়র সাংবাদিক তারা কথা বলেছেন, আমি জানি না রিপিট হতে পারে, কারণ আমার কাছে ওইটুকু তথ্যটা আমি মিস করেছি। প্রথম কথা হচ্ছে, গত 12 বছরে বাংলাদেশের এ ধরনের কোনো ঘটনা আমরা দেখিনি। একজন মাঠের সাংবাদিক হিসেবে 20 বছর আমি যা করেছি, আমি প্রায় 10টি থেকে 12টি বিসর্জন কভার করেছি। আমি আমার এলাকা থেকে ফিরলাম, সিরাজগঞ্জের তারাস রায়গঞ্জ এলাকায় আমি প্রায় 10 থেকে 12টি মণ্ডপ পরিদর্শন করেছি কেবল আমার থানায়, এবং পাশের উপজেলায় আরো 30 থেকে 35টি, মোট প্রায় 40-45টি মণ্ডপ আমার ঘুরে দেখার সৌভাগ্য হয়েছে। এই চিত্র বাংলাদেশের সাথে একেবারে বেমানান। রাষ্ট্র বাংলাদেশের সাথে যে ছবি আমরা গত কয়েকদিনে দেখেছি বা গণমাধ্যমের বদলতে আমাদের চোখের সামনে আসছে, এটি বাংলাদেশের ছবি নয়। প্রশ্ন হচ্ছে, একই সাথে কি করে কুমিল্লা, ফেনী থেকে শুরু করে আবার রংপুরে চলে গেল ঘটনাটি? হঠাৎ করে কেন এই সিরিজ অফ আনটুয়ার্ড সিচুয়েশন তৈরি হলো? এটি কি চট করে হলো? হয়তো সিনিয়র সাংবাদিক আবুল হাসনাত মিল্টন ভাই বলছিলেন যে এটি কি ইন্টেলিজেন্স ফেইলার, এটি কি জানা ছিল না এমন কোনো কিছু ঘটতে যাচ্ছে? বাংলাদেশ রাষ্ট্রের চরিত্রের সাথে এটি একদম বেমানান। আপনি জানেন, আমরা যারা বড় হয়েছি এই মিশ্র সংস্কৃতিতে, আমাদের জন্মের পর অনেক সনাতন ধর্মাবলম্বী পরিবারের আমাদের যারা পরিচিত জন আছে, আমরা তাদের কোলে বড় হয়েছে। এই বাংলাদেশের সাথে এই চিত্র যায় না, বঙ্গবন্ধুর বাংলাদেশের সাথে এই চিত্র যায় না। আপনি বলছিলেন যে এর সাথে ধর্মীয় সংশ্লেষ কতটুকু, এই প্রশ্নের উত্তর দেওয়াটা কঠিন।
সেটি তো তদন্তের পর বলা যাবে অ্যাকচুয়ালি এই ঘটনার পেছনে মোটিভটা কি ছিল। ইট ইজ টু আর্লি টু মেক এ সুইফট কমেন্ট অন দিস ইভেন্ট। আমাদেরকে অফকোর্স এর জন্য আমরা সরকারের তরফ থেকে শুনছি যে তারা তদন্তের খুব কাছাকাছি চলে এসেছেন, হয়তো অল্প সময়ের ভেতরেই বলতে পারবে যে এর পেছনে কি ঘটনাটি কাজ করছে। মনে রাখতে হবে এর পেছনে কেবল রাজনৈতিক ধর্মীয় মোটিভ নয়। আমরা তো জানি যে ধর্ম যখনই রাজনীতি দুর্বল হয় তখনই ধর্মের ওপর সাওয়ার হয়। এই বাংলাদেশে হয়েছে তো সেই ঘটনা। আপনি দেখুন না পেছনে তাকিয়ে 2001 সালের পর থেকে 2008 সাল পর্যন্ত বাংলাদেশে কি ঘটনা ঘটেছে। একের পর এক মূর্তি ভাঙা, সংখ্যালঘুদের নির্যাতন, পূর্ণিমাশীলদের উপর যৌন নির্যাতন, তাদের ধর্ষণ, কত ধরনের কাহিনী ঘটেছে। 12 বছরে দেখলাম না হঠাৎ কি করে সপ্তমী অষ্টমী থেকে শুরু করে বিজয়া দশমীর আগ পর্যন্ত এই ঘটনাগুলো ঘটতে হবে। What are the causes behind this? কারা এর পেছনে আছে? কোন একটি ঘটনা ঘটলে আপনাকে অবশ্যই খুঁজতে হবে এর বেনিফিশিয়ারি কারা, তাই কিনা? সুতরাং আপনার এই প্রশ্নের উত্তরের জন্য অফকোর্স সরকার, গভর্নমেন্ট মেশিনারিজ যারা আছে, অ্যাডমিনিস্ট্রেশনে যারা কাজ করছেন, তাদেরকে আরো একটু সময় দিতে হবে টু গেট দ্য ইনসাইট অফ দ্য ইভেন্ট। আরো একটি বিষয় যেটি খুব সংক্ষেপে বলা যায় সেটি হচ্ছে, আপনি দেখুন আমরা যখন বড় হয়েছি আমাদেরকে কিন্তু বাবা মারা বলেনি বড় হয়ে খুব ধার্মিক হবা, আমাদেরকে শিখিয়েছে বড় হয়ে ভালো মানুষ হবা, আমাদেরকে মানুষ হতে শিখিয়েছে। আমাদের যে শিক্ষা পদ্ধতি, আমাদের যে মানুষ হবার পদ্ধতি, তার মধ্যে গলদ রয়েছে। আমরা নিজেরা মানুষ না হয়ে এক একজন হিন্দু, এক একজন মুসলমান, এক একজন খ্রিস্টান হয়েছে। আদতে যে ধর্মের কথা বলে আমাদেরকে এই ঘটনাগুলো বোঝানো হচ্ছে, এই ঘটনাগুলো কি বিশ্বাসযোগ্য? আপনি কি কখনো দেখেছেন এই দেশের হিন্দুরা অ্যাব্রাপ্টলি কোনো আনটুয়ার্ড সিচুয়েশন কখনো ক্রিয়েট করেছে? কোন মুসলমান কোনো কারণ ছাড়া কোনো হিন্দুর উপরে গিয়ে নির্যাতন করেছে? এর পেছনে তো রাজনৈতিক মোটিভ কাজ করে, এবং ওই সকল রাজনৈতিক দলের বিশেষ উদ্দেশ্য কিংবা বিশেষ কোয়ার্টারের বিশেষ উদ্দেশ্য, ভোট ব্যাংক ইত্যাকার বিষয়গুলোকে নিজেদের পক্ষে পাওয়ার জন্য এই কোয়ার্টারকে বা এই ইস্যুটাকে নানাভাবে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করে। অন্তত এ পর্যায়ে এটুকু বলা যায় যে অ্যাকচুয়াল মোটিভটা কি তার জন্য আমরা ওয়েট করি। আর যে ঘটনাটি ঘটেছে, বাংলাদেশের মূল জন্মের যে স্পিরিট, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের যে স্পিরিট, বঙ্গবন্ধুর বাংলাদেশের যে স্পিরিট, বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার সরকারের যে স্পিরিট, তার সাথে বেমানান। সুতরাং এই ঘটনার সাথে গা ভাসানোর সুযোগ নেই। Let us give some time to our administration. They will definitely find it out and they must investigate the real causes behind this untoward situation. We have to wait for that. জি, আসবো আপনি শেষ করলে আমরা নিশ্চয়ই আসবো আপনার কাছে। আমরা একটু মাহমুদ মেনন আপনার কাছে একটু আবারও যেতে চাই। গত কয়েক সপ্তাহ ধরে আমরা আসলে দেখছি যে বাজারে জি দ্রব্যমূল্যের দাম কিন্তু অনেকটা বাড়তির দিকে, এবং পণ্য সংকটও কিন্তু রয়েছে। বাড়তি দাম বা সংকট আসলে আমরা প্রতি বছরই দেখি ঘুরে ফিরে আসে, বছর ঘুরে এই সিচুয়েশনগুলো আমরা তৈরি হতে দেখি। সিন্ডিকেট চক্রের কথা আমরা বারবার বলি, কিন্তু এই সিন্ডিকেট চক্র ধরার কথাও বলি, অভিযানও হয়, কিন্তু সেটি কিন্তু কোনোভাবেই রাশ টানা যায় না। কেন রাশ টানা যায় না, বা কেন এত বছরে আসলে এই বিষয়টি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, যে হুট করে আসলে যে কোনো একটি উৎসব আসলেই পণ্যের দাম বেড়ে যাচ্ছে, রোজা পূজা যেটাই আসুক দাম বেড়ে যাচ্ছে, কেন রাশ টানতে পারছি না? কি বলবেন জনাব মাহমুদ মেনন? আমি জানি না আপনি আমার কাছে শুনতে চেয়েছেন কিনা। আমি ভাবছি যে টার্ন অনুযায়ী হয়তো আমার কাছেই যাচ্ছেন, এবং আপনার কথাগুলো আমি অতটা শুনতে পাইনি। তারপরেও আমি যত দ্রব্যমূল্যের কথা বলছি, দ্রব্যমূল্যের বিষয়ে আপনি জানতে চেয়েছেন এবং রাশ টানা যাচ্ছে কি যাচ্ছে না সে বিষয়টি বলতে চাচ্ছেন, এবং সেটি তো আসলেই খুব সত্য যে আসলে বছরের এরকম একটি সময় যখন আসে, এই দ্রব্যমূল্যের বিষয়টা কিন্তু আপনার অনেকটা সিজনাল। আমাদের ব্যবসায়ীরা খুব একটা সময়টা খুঁজতে থাকে তখন তারা এটা দামের উপরে চড়াও হবে, এবং দামের উপরে তারা খুব সুন্দর খুব সিন্ডিকেশন করে এটাকে চড়াও হয় এবং দাম বাড়িয়ে দেয়, এবং বাড়তে বাড়তে এটা মানুষের উপর একটা হাপিত্যেশ পর্যায়ে পৌঁছে যায়, এবং তারপরে আবার আমরা মিডিয়াতে ব্যাপকভাবে রিপোর্টিং করি এবং তারপরে একটা ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে তাদের কিন্তু একটা যথেষ্ট পরিমাণ, যেহেতু এমন কিছু পণ্যের উপরে এগুলো করে তারা, যে পণ্যগুলো আপনার খুব স্বাভাবিকভাবে মানুষের প্রতিদিন নিত্য প্রয়োজনীয় পণ্য থাকে এবং প্রতিদিনই তাদের, এবং কোনো পণ্য এমন হয় যে পরবর্তীতে আমাদের, আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর মুখে আমরা শুনেছি যে পেঁয়াজ না খেলে কি হয়, আমাদের পেঁয়াজ খাওয়া বন্ধ করে দিতে হয়।
মানে এরকমের কিছু কিছু জিনিস যেটা একদম অ্যাভয়েড করা যায় সেগুলো করি। এই ব্যবসায়ীদের এটা একটা খেলা। এই খেলাটা যখন আপনার ক্রেতা বা আপনার ক্রেতার চাহিদা প্রচন্ড থাকবে এবং ক্রেতার সংখ্যা অনেক বেশি থাকবে, তখন ব্যবসায়ীরা এই খেলাটা খেলতে পারে, যদি কিনা তারা সৎ এবং রাইট ব্যবসায়ী হয়। পৃথিবীতে অন্যান্য দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, তখন এই ব্যবসাকে আমরা অনেকটা মানবিক এবং অনেকটা জনকল্যাণমূলক হিসেবে দেখি, কিন্তু বাংলাদেশে এটা আমরা কখনো দেখি না। আমরা দেখি তাদের কোনো না কোনো একটা ষড়যন্ত্রমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে দ্রব্যমূল্য বাড়ানো হয় এবং সেটার সুবিধা তারা নিজেদের, আসলে ওরা তো, ওদের পকেটও নেই, এদের যে কি আছে সেটা পকেট ভরে না। আসলে পকেট তো খুব ছোট্ট একটা জিনিস, এরা কোনো একটা জিনিস বড় বড় বিষয় ভরে ফেলে, এরপরে আবার স্বাভাবিক একটা পর্যায়ে হয়। এটা কিন্তু বাংলাদেশের একটা চক্র। আপনি যদি দেখেন যে প্রতি বছরই একই কথা, এই যে বছর আমরা হয়তো প্রথম বলতে শুরু করলাম, এরকম কথা কিন্তু আগামী 2-3 মাস ধরে বলতে আমাদের হবে, যতদিন না পর্যন্ত নতুন ধান উঠবে, কৃষকের ঘরে চাল আসবে, ততদিন পর্যন্ত এই কাজটা তারা করতেই থাকবে। যদিও আমরা যতই বলি খাদ্য স্বয়ংসম্পূর্ণ, গত বছরের যে চাল আমরা উৎপাদন করেছি তাতে কিন্তু এবছর পর্যন্ত নতুন চাল আসা পর্যন্ত হয়তো আমাদের আছে, কিন্তু এই আড়তদাররা এটাকে বা ব্যবসায়ীরা এটাকে একটা কৃত্রিম সংকট তৈরি করে সেখানে যাচ্ছে। এটাই হচ্ছে প্রক্রিয়া। এখন এই প্রক্রিয়ার এগেইনস্টে যদি, এটা ভালো যে আজকে আমরা আলোচনা করছি, আরো একটু আর্লি পর্যায়ে যদি আলোচনা করা যায় এবং তাদেরকে কোনোভাবে আটকানো যায়। কিন্তু খুব মজার ব্যাপার হচ্ছে যে আমি যদি মনে করতে পারি, গত বছরে এরকম সময় আমরা অনেক আলোচনা করেছি, এবছর আমরা আলোচনা শুরু করেছি। এই আলোচনাকে ওনারা খুব একটা গুরুত্ব দেন না, মিডিয়াকে এগুলো গুরুত্ব দেন না। তারা কিভাবে গুরুত্ব দিবেন এবং কোনটাকে তারা কোনটাতে তাদের টনক নড়বে অথবা তারা ভয় পাবেন, তারা এই কাজটা করবেন না, সেটা একটা দেখার বিষয়। যদিও আমাদের এই দ্রব্যমূল্য নিয়ে এই ধরনের সিন্ডিকেশনের আইনি ব্যবস্থা আমরা খুব একটা কমই দেখেছি, কখনোই দেখিনি বলতে গেলে কি আমার চোখে পড়েনি যে কখনো তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি সেরকম না নেওয়া যায়, যদি তাদেরকে কঠোর হাতে দমন করা না যায়, তারা একদিন ভালো মানুষ হয়ে উঠবে এবং আমাদের দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করবে, এই কথা ভেবে তাদের নিজেদের গাট ভারী করবে না, এটা ভাবতে ভাবতে আমাদের বছরের পর বছর চলে যাবে, কখনোই হবে না। সুতরাং আমার কাছে আমরা যারা মিডিয়াতে যারা আছি তাদের আমার মনে হয় যে এখনই একটু সোচ্চার হওয়া উচিত, এগুলো নিয়ে আলোচনা করা উচিত, যাতে ওদের অন্তত চক্ষু লজ্জাটা হয় যে সাধারণ মানুষকে যেন না ঠকায় তারা। জি, আসবো আপনার কাছে সময় থাকলে নিশ্চয়ই। আমরা এই বিষয়টি নিয়ে একটু ডক্টর মিঠুন মুস্তাফিজ আপনার কাছে একটু আসতে চাই। আমরা আসলে এই বছর বেশ কিছু পণ্যের আসলে দাম বেড়েছে, আমরা যেটি এর আগে এতগুলো পণ্য একসাথে দাম বাড়তে দেখিনি, পণ্য সংকটও দেখা যাচ্ছে। মধ্যস্বত্বভোগীদের কথা শুনি এবং বাজার মনিটরিংও হয়ে থাকে, কর্তৃপক্ষ বারবার বলে থাকেন, প্রতি বছরই মনিটরিং করে থাকেন তারা, কিন্তু সিস্টেমের কোনো গলদ দেখেন কিনা, আপনার কাছে কি মনে হয়? আমাকে বললেন না, ডক্টর মিঠুন মুস্তাফিজকে বলছিলাম একটু। প্রশ্নটি আবার একটু রিপিট করুন। মাহমুদ মেনন ভাই যেমনটি বললেন, ধারণার উপরে প্রশ্ন, হয়তো প্রশ্নটি ছিল এরকম, অডিও ঝামেলা হচ্ছে হয়তো স্টুডিও থেকে। প্রশ্নটি হচ্ছে এরকম যে আসলে এই বছর বেশ কয়েকটি পণ্যের দামই কিন্তু বাড়তি এবং মধ্যস্বত্বভোগীদের কথা বলা হয়, বাজার মনিটরিং করে থাকেন যারা কর্তৃপক্ষ রয়েছেন, কিন্তু কখনোই আসলে সেভাবে নিয়ন্ত্রণে আসতে আমরা দেখি না। হয়তো একটা সময় গিয়ে যখন তাদের ইচ্ছা মাফিক হয়তো তারা বাড়িয়ে দিচ্ছেন, ইচ্ছা মাফিক হয়তো একটা সময় গিয়ে কমে, কিন্তু কোনো সিস্টেমের গলদ দেখছেন কিনা? অ্যাকচুয়ালি আমি যে অডিও আমি ধরতে পারছি না কি প্রশ্নটি আমাকে করলেন। আমি একটু সহযোগিতা করি, উনি সিস্টেমের কোনো গলদ দেখতে পাচ্ছেন কিনা সেই জায়গা থেকে একটু বলেন আপনি। মাহমুদ মেনন, আমি কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি খুব স্পষ্ট। এই জন্য আমি আপনাকে ওনার প্রশ্নটা যতটুকু আমি ধরতে পেরেছি আমি বললাম সিস্টেমের কোনো গলদ দেখতে পাচ্ছেন কিনা, সেটাই উনি জানতে চেয়েছে যে আপনি এই যে দ্রব্যমূল্য বেড়ে যায়, এত দ্রব্যমূল্য বৃদ্ধি। দেখুন, আমরা যারা সংবাদকর্মী তারা এই কাজটা খুব নিয়মিত ভিত্তিতে করি, বিশেষ করে শুক্রবার বাজারের দিকে আমরা বেশি যাই। আমরা রেগুলার অ্যাসাইনমেন্ট আমাদের রিপোর্টারদেরকে দ্রব্যমূল্য পরিস্থিতি কি দেখে আসো। অ্যাকচুয়ালি এটি একটি রুটিন কাজ হয়ে গেছে আমাদের, এবং এটি ব্যবসায়ীদেরও একটা রুটিন অভ্যাস হয়ে গেছে। কিন্তু টিসিবি সহ আরো বাজার মনিটরিং কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে আমরা সেই অর্থে এটি যে তাদের দায়িত্ব, এটি যে তাদের কাজ, সেটিকে আমরা নজরদারি রাখতে তেমনটা দেখি না। আমি যখন
ছোট রিপোর্টার ছিলাম, এখন থেকে আরো 15 বছর আগের কথা বলি, সেই সময় যখন বাজারে গেছি একটা রিপোর্ট করার জন্য, তখন দুই একজন বাজার তদারক করার জন্য টিসিবি থেকে দুই একজনকে হয়তো পাওয়া যেত। আমি জানি না এখন রিপোর্টাররা পায় কিনা বা এখন পাওয়া যায় কিনা। এমনকি এই বাজার নিয়ন্ত্রণের জন্য যারা মনিটরিং অথরিটি শীর্ষ কর্মকর্তা আছে, তাদের কোনো সাক্ষাৎকার, সাউন্ড বাইট কিংবা একটা উদ্ধৃতির জন্য দৌড়ে তাদেরকে ঠিক মতো পাওয়া যায় না। এ থেকে এটা প্রমাণিত হয় যে এই বাজার নিয়ন্ত্রণের সাথে যারা সংশ্লিষ্ট এই দেশে, তারা আসলে বাজারের প্রতি উদাসীন। তাদেরকে কারা মনিটরিং করবে? অর্থাৎ যারা বাজার মনিটরিং করবে ওই সকল কর্মকর্তাদেরকে মনিটরিংকারী কর্মকর্তাদেরই বোধহয় অভাব। আমরা এই যে যখনই দাম বাড়ে তখন এটা নিয়ে কথা বলি, এটি আবার কয়েকদিন পর স্বাভাবিক হয়ে যায়, তখন যে কি সেই সিন্ডিকেটের কথা আমরা বরাবর জেনে আসি, তাই না? মাঝখানে আমরা দেখলাম দেশে পেঁয়াজ নেই, এক পর্যায়ে পেঁয়াজের কালোবাজারি মজুদদারি ধরা পড়লো, সেগুলো পৌঁছতে শুরু করলো। অধিক লাভের আশায় যারা মজুদদারি করলো তারা পেঁয়াজ না বিক্রি করে পচা পেঁয়াজ তাদেরকে ফেলে দিতে হলো। সিস্টেমের একটা গলদ আছেই। ফার্স্ট সিস্টেম হচ্ছে প্রথম সিস্টেম্যাটিক দুর্বলতা হচ্ছে আমাদের কোনো সিস্টেম নাই। দ্বিতীয় দুর্বলতা হচ্ছে যে সিস্টেম আসে সে ঠিক মতো ওয়ার্ক করে না। তৃতীয় দুর্বলতা হচ্ছে আপনি প্রতিবেশী দেশ সহ অন্যান্য জায়গাগুলোতে দেখেন না, বাজার এত ফ্লাকচুয়েট করে বলে আমাদের ধারণা নাই। মানে একটা পণ্যের মূল্য 3 দিন 5 দিন 7 দিন পর তার গ্রাফ 0 থেকে একদম টপ পর্যন্ত চলে যায়, এই পরিস্থিতি আমরা কখনো দেখিনি যা বাংলাদেশে ঘটে। অর্থাৎ আমাদের যে ব্যবসায়িক নীতি নৈতিকতার ব্যাপার, সেটিকে চরম ঘাটতি আছে। এবং আমাদের যারা পলিসি প্ল্যানার আছে, বাজার নিয়ন্ত্রক সংস্থা বা কর্তৃপক্ষ আছে, তাদেরও গাফিলতি আছে। এবং ওইটি আগে যে বললাম, মানুষ হিসেবে নৈতিকতা চর্চাকারী নাগরিক হিসেবে আমরা সেইভাবে গড়ে উঠতে পারিনি, যার কারণে বাজার কেন অন্য যে কোনো সিস্টেম এখনো পর্যন্ত ঠিক মতো ওয়ার্ক করে না। আমাদেরকে অনেক কাজ করার আছে, সামনে অনেক লম্বা পথ, অবশ্যই গলত আছে, এক কথায় বলাই যায়। জি, আসবো, সময় থাকলে নিশ্চয়ই আসবো। আমরা অধ্যাপক ডক্টর আবুল হাসনাত মিল্টুর আপনার কাছে একটু আসতে চাই। আজকে কালের কণ্ঠে শিরোনাম, দেশ সামাজিক সংক্রমণ মুক্ত, 3 দিন ধরে শনাক্ত 2%-এর নিচে। আমরা রাশিয়াতে হঠাৎ করে দেখেছি যে তাদের মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে এবং সংক্রমণ প্রায় 50,000-এর কাছাকাছি চলে গেছে। হঠাৎ করে কি আবার করোনা মাথাচাড়া দিয়ে উঠছে কিনা অন্যান্য দেশগুলোতে, বা বাংলাদেশের সংখ্যার জায়গা কতটা দেখছেন আপনার কাছে মনে হয়, যদি এই বিষয়টি নিয়ে একটু বলেন। ধন্যবাদ। রাশিয়ার প্রশ্নটা তুললেন। আমি গতকালই আমার এক রাশিয়ান বন্ধুর সাথে কথা বলছিলাম। রাশিয়ার একটা পিকুলিয়ার সমস্যার কথা শুনলাম, যে রাশিয়ার টিকা ভ্যাকসিন কাভারেজ প্রায় 31% কাছাকাছি। রাশিয়ার মানুষজন ভ্যাকসিন নিতে আগ্রহী না। সেখানে ভ্যাকসিন সম্পর্কে ব্যাপক অপপ্রচার চলছে, যে ভ্যাকসিন নিলে গর্ভবতী মেয়েদের বাচ্চা হবে না এবং আরো সামাজিক শারীরিক সমস্যা হবে। সুতরাং রাশিয়ার কেসটা কিন্তু খুব ইউনিক, যে ভ্যাকসিন নেওয়া হচ্ছে না, ভ্যাকসিন কাভারেজ লো, সুতরাং সেখানে করোনা বাড়ছে। তো পৃথিবীর যে দেশেই ভ্যাকসিন কাভারেজ বাড়ছে, তারাই কিন্তু করোনাকে এই মুহূর্ত পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারছে। ইভেন আমাদের অস্ট্রেলিয়াতেও এই আজকের থেকে আমরা আমাদের রাজ্যে 80% ভ্যাকসিন কাভারেজ কমপ্লিট করলাম এবং আমাদের মুভমেন্ট, আমাদের লকডাউন সবকিছু অনেক শিথিল হয়ে গেছে। সুতরাং মেসেজটা খুব ক্লিয়ার, ভ্যাকসিন কাভারেজ বাড়াতে হবে। যদি আপনি না বাড়ান, করোনার যে ট্রেন্ড আমরা দেখছি, যে 3-4 মাস পর একটা ঢেউ বা একটা ওয়েভ আমরা দেখতে পারি, সেই দিক দিয়ে বাংলাদেশে একটা ওয়েভের সম্ভাবনা আছে 3-4 মাস পরে। কিন্তু এটা এখনই জোর দিয়ে বলা যাবে না, কারণ করোনার তাণ্ডবের পিক আওয়ারটা কিন্তু শেষের দিকে। করোনা এই ধরনের মহামারী 2 বছর থেকে দুর্বল হতে হতে 3 বছরের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসে। সুতরাং বাংলাদেশের জন্য বা আমাদের সবার জন্য একটাই মেসেজ, ভ্যাকসিন কাভারেজ বাড়ান। আরেকটা বিষয় আমি আপনাদের সামনে বলবো, যে আমরা 12 বছরের বাচ্চাদের টিকা নিয়ে অনেক বেশি আগ্রহী। আমরা স্কুল শিক্ষকদের মানে শিশুদের টিকা নিয়ে কথা বলছি। আমার কাছে মনে হচ্ছে যে 12 বছর এই মুহূর্তে 12 বছরের শিশু প্রায়োরিটি হওয়া উচিত না। যেহেতু বাংলাদেশের ওভারঅল ভ্যাকসিন কাভারেজ এখনো কম, আমাদের প্রায়োরিটি বেস টার্গেটেড পপুলেশনের কাছে যাওয়া উচিত। এবং একটা 12 বছরের বাচ্চা, আল্লাহ না করুক যদি তার করোনা পজিটিভ হয়ও,
তার শারীরিক অবস্থার তেমন কোনো অবনতি হয় না। আমি যে শহরে কথা বলছি, আমার স্ত্রী একজন শিশু বিশেষজ্ঞ, এবং তার কাছে আমি প্রতিদিন গল্প শুনি যে আজকে ওয়ার্ডে 3টা বাচ্চা ভর্তি হলো করোনা পজিটিভ, 4টা বাচ্চা। এরা হলো বাবা মা বা কারো কাছ থেকে, এবং এরা সবাই মোটামুটি ভালো আছে। হসপিটালে থাকে এই কারণে যে বাবা মা ছাড়া কেউ বাসায় নেই, হাসপাতালে পান। সুতরাং আমাদের প্রায়োরিটিটা সেট করেন আমাদের 40 ঊর্ধ্ব, 25 ঊর্ধ্ব বা যারা ফরওয়ার্ড লাইন ফাইটার, এদের আমরা আগে ভ্যাকসিনেটেড করি। আমাদের যে বয়স্ক মানুষ আছেন 50-এর বেশি, যাদের একাধিক অসুখ আছে, তাদের ভ্যাকসিনেটেড করি। এটা আবেগের বিষয় না যে স্কুল ছাত্রদের আমাদের এটা দিতে হবে। সুতরাং এই জায়গাগুলোতে বাংলাদেশের জন্য করণীয় হলো ভ্যাকসিন কভারেজ বাড়ান এবং স্বাস্থ্যবিধিটা যতটা সম্ভব মেনে চলুন। এবং রাশিয়া আমাদের সামনে একটা উদাহরণ হয়ে এসেছে যে রাশিয়া 2টো ভ্যাকসিন উৎপাদন করেছে, আবিষ্কার করেছে, সেই রাশিয়াই স্ট্রাগল করছে কারণ রাশিয়ার মানুষজন ভ্যাকসিন নিতে আগ্রহী না এবং তাদের ভ্যাকসিন কভারেজ কম। সো ভ্যাকসিন ইজ দ্য সলিউশন। ভ্যাকসিন যতক্ষণ না হবে ততক্ষণ আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা আশা করি যে বাংলাদেশ আরেকটা ঢেউ মোকাবেলা করার আগেই যথেষ্ট প্রস্তুতি থাকবে, এবং আমরা করোনার কারণে শুধু যে স্বাস্থ্য সমস্যা হয় তা না, আমাদের অর্থনৈতিক সমস্যাটা অনেক বেশি বেদনাদায়ক হয়। সুতরাং আশঙ্কার জায়গাটা থাকবেই, নিশ্চিত হবার মতো অবস্থায় আমরা পৌঁছাইনি, কিন্তু আশাবাদী হওয়ার জায়গা আছে এবং আমরা এখন জানি যে আমাদের করণীয়টা কি। সেই করণীয়টা হলো ভ্যাকসিন। আমি আপনাদের মাধ্যমে আরেকটা খবর দিতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন, পৃথিবীর এমন কোন দেশ, এমন কোন উৎস নেই যেখানে তিনি ভ্যাকসিন পাওয়ার জন্য চেষ্টা করেননি। এই বিষয়গুলো মিডিয়ায় আসে না, আমরা সব সময় সমালোচনা করি, আমি নিজেও করি, কিন্তু আমি বাইরে থেকে দেখেছি ডক্টর মোমেন কি আপ্রাণ চেষ্টা করেছেন এই ভ্যাকসিন পাওয়ার জন্য, এবং কিছুটা ফল আমরা পেয়েছি যে আমাদের ভ্যাকসিন কিন্তু মানে সাপ্লাইটা কিন্তু আসছে। পর্যাপ্ত না হলেও আমরা একেবারে যে ভ্যাকসিন নাই তা না, পৃথিবীর অনেক দেশের চাইতে বাংলাদেশ ভালো অবস্থানে আছে, কিন্তু আমরা চাই যে আমাদের ভ্যাকসিন কভারেজটা টার্গেটেড পপুলেশনকে দিয়ে আমরা যেন ক্রমাগত যাই। যদি অনেক থাকে তখন আমরা 12 বছরের শিশুদের কথা চিন্তা করি। অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় একদমই আর নাই। ডক্টর মিঠুন মুস্তাফিজ, অধ্যাপক ডক্টর আবুল হাসনাত পিল্টন এবং মাহমুদ মেনন, আপনাদের তিনজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ আজ এখানেই শেষ করতে হচ্ছে। আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।